চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি+ মশলা। MDH ময়ূক মানে মিনমিনে নয়, চোখে চোখ রেখে মানুষের হয়ে কথা। ময়ূক মানে ভারত বিরোধীদের পর্দা ফাঁস। ময়ূক মানে ভণ্ড সেকুলার আর বুদ্ধিজীবীদের মুখোশ টেনে খুলে ফেলা। ময়ূক মানে বাংলা সাধু সন্ত সনাতনীদের কণ্ঠস্বর। ময়ূকের লড়াইটা গোটা বাংলার জন্য। বাংলা বাঁচলেই ভারত বাঁচবে। এই মুহূর্তে আরেকটা টিয়ার গ্যাস। ওটা হাওড়া ব্রিজ রণক্ষেত্রের চেহারা নিয়েছে। ময়ূক ততদিন অব্দি চিৎকার করে যাবে যতদিন না সত্যিকারের উন্নয়ন হয়। ময়ূক ততদিন অব্দি চিৎকার করবে যতদিন না মানুষ পরিত্রাণ পায়। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি ময়ূক, আমরা রিপাবলিক বাংলা। নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজকে রাজ্যের বিভিন্ন জায়গাতে একটু ধাক্কা মেরে সরিয়ে দেওয়া লাঠি পেটা হয়েছে, জানেন তো নিশ্চয়ই? জানেন না? যুব সাথী যে নতুন প্রকল্পটা, সেই যুব সাথীর লাইনে দাঁড়াতে আজকে এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাতে লাঠিপেটা হয়েছে। তার মধ্যে থেকে আমি চোপড়ার ঘটনা, সেই চোপড়ার ছবি আপনাদেরকে দেখাতে চাই এবং তারপর আজকের জবাব চাই বাংলা শুরু করতে চাই। চোপড়ায় কি হয়েছে? চোপড়া অর্থাৎ নর্থ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে যুব সাথীর যারা ফর্ম নিতে এসেছিল, যারা অ্যাপ্লাই করতে এসেছিল, তাদেরকে র্যাফ ফেলে পেটায়। সে ছবিটা দেখি একটু। দেখুন, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এরা কেউ কিন্তু কয়লা চুরি করেনি, গরু চুরি করেনি, এরা কেউ চাকরি চুরিও করেনি, বরঞ্চ চাকরি পায়নি, শিক্ষিত বেকার বলে লাইনে দাঁড়িয়েছিল প্রতিদিন যাতে 50 টাকা করে পায়। 50 টাকা প্রতিদিন। 50 টাকা কীরকম দেখতে হয়? 50 টাকা এরকম দেখতে হয়। এটা হচ্ছে 50 টাকা ভারতীয় মুদ্রায়। 50 টাকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই 50 টাকা। আমি কেন বলছি এই 50 টাকার কথা? কারণ এই 50 টাকাই শিক্ষিত বেকারের প্রতিদিনের ভাতা। অর্থাৎ আপনি মাধ্যমিক পাশ করাবেন আপনার ছেলেকে, একটা স্যাটিসফ্যাকশন অন্তত হবে যে আপনার ছেলে এই 50 টাকা অন্তত পাবে। আপনি আপনার ছেলেকে ভাববেন হয়তো যে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, পরিশ্রম করে আইটি সেক্টরে কাজ করবে, হয়তো আইএস হবে, আইপিএস হবে, সরকারি চাকরি না পেলেও বেসরকারি চাকরি হয়তো সে পাবে। কিন্তু এই সমস্ত কিছুতে এই যে জল আছে, এই জলটা ঢেলে দিন এবং মাথায় রাখুন 50 টাকা। এই 50 টাকা প্রতিদিন 1500 টাকা করে এক মাসে হলে এই 50 টাকা প্রতিদিন শিক্ষিত বেকারের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় ধরিয়ে দিয়ে বলছেন চুপ করে যাও। এই 50 টাকা পেলে কি চাকরি চুরি নিয়ে কথা বলা বন্ধ হবে? এই 50 টাকা প্রতিদিন পেলে কি কয়লা দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, আমাদের বাংলায় যে কোনো চাকরি নেই দাদা, সেটা নিয়ে কথা বলা বন্ধ হবে? দেখুন, কেউ 50 টাকা দিল, কেউ 100 টাকা দিল, কেউ 150 টাকা দিল, কেউ প্রতিদিন 10,000 টাকা দিল, সেটা দিতেই পারে। কিন্তু এবার আলোচনাটা শুধু ভাতা নির্ভর যদি এই বাংলায় হয়ে যায় তাহলে মুশকিল আছে। কেন বলছি? এটা একটা কম্পিটিটিভ মার্কেট, অর্থাৎ প্রতিযোগিতামূলক বাজার। এখানে তৃণমূল বলছে আমি প্রতিদিন বেকারদেরকে 50 টাকা করে দেব। বিজেপি কাল বলতেই পারে আমি 100 টাকা দেবো, তাতে কি এসে গেল, আমি চাকরিটাও সাথে দেব। ধরে নিন যে এই মুহূর্তে কোনো মুদির দোকানে কাজ করছে কোনো ছেলে, সে মুদির দোকানে কাজ করছে,
এবার মুদির দোকানে কাজ করতে গিয়ে তাকে যদি তার যে মালিক, দোকানের মালিক, সে বলে যে তুই বাবা প্রতিদিন এক মুঠো করে চাল নিয়ে যাস, মাইনেপত্র দিতে পারবো না, হবে তার? বা কেউ রসগোল্লার দোকানে কাজ করে, মিষ্টির দোকানে কাজ করে, তাকে বলা হলো তোমার পরিবারের সবার জন্য রসগোল্লা ফ্রি বাবা, প্রতিদিন 2টো করে রসগোল্লা দেবো, মাইনেপত্র দিতে পারবো না, হবে তো? বা এরকম বেসরকারি কোনো সংস্থা, যে বেসরকারি সংস্থাতে কফি, চা, এই সমস্ত কিছু বিনামূল্যে পাওয়া যায়, ঠান্ডা এসি হাওয়া যখন চাইছি তখন বিভিন্ন জায়গাতে যেতে পারছি, তার জন্য কথাবার্তা বলার জন্য টেলিফোন আছে, ইন্টারকম আছে, লিফট আছে, এসকালেটার আছে, গাড়ির আসা যাওয়ার ব্যবস্থা আছে, পিক আপ ড্রপ আছে। আমি যদি এখন বলি যে বেসরকারি কোম্পানিগুলো মাইনে দেওয়া বন্ধ করে দেবে, শুধু এই পার্কস মানে ভাতায় চলবে, আর কিছু বলতে গেলেই বলে দেবো এই যে 50 টাকা দিচ্ছি, প্রতিদিন 50 টাকা, আপনার ছেলে বা মেয়েকে ইঞ্জিনিয়ার, ডাক্তার বানানোর স্বপ্ন ভুলে, আপনার ছেলেকে বা মেয়েকে শিক্ষক বানানোর স্বপ্ন ভুলে, আপনার ছেলে বা মেয়েকে বেসরকারি সংস্থায় চাকরি করানোর স্বপ্ন ভুলে, আপনার ছেলে বা মেয়েকে টাটা বা আদানি বা আম্বানি বা বড় বড় যে সংস্থাগুলো রয়েছে যেখানে আদপে আপনার ছেলে মেয়ে পুনে, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থানে যায় চাকরি করতে, এই সমস্ত স্বপ্ন ভুলে প্রতিদিন 50 টাকা করে আপনার ছেলে বা মেয়ে পাবে। এবার এই 50 টাকা এখন মাথা পিছু আমাদের যে ঋণের বোঝা আছে, আমাদের মাথা পিছু ঋণের বোঝা কত টাকা আছে জানেন? মনে আছে? আমি দেখাচ্ছি, আমি মনে করাচ্ছি। প্রথমে এই বাংলায়, পশ্চিমবঙ্গে ঋণের বোঝা কত টাকা? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এত টাকা ঘোষণা করে দিচ্ছেন, এমনি এমনি আসছে না তো। আলাদিনের কোনো প্রদীপ তো নেই যে প্রদীপ ঘষলে তৃণমূল প্রচুর প্রচুর চাকরি পাবে, প্রচুর প্রচুর টাকা দেবে, যুবশ্রী, কন্যাশ্রী, এই শ্রী, ওই শ্রী, সমস্ত কিছু দেবে। কোথা থেকে আসছে? ধার করে। বলে না ধার করে ফুটানি, খাজনার চেয়ে বাজনা বেশি। ধার করে। কত টাকা ধার করে? এই বাংলায়, পশ্চিমবঙ্গে ধারের মূল্য বা সংখ্যাটা কত একবার ফুল ফ্রেমে দেখব। দেখুন কত বড় সংখ্যা, কতগুলো শূন্য। 7,90,000 কোটি টাকা বাংলায় ঋণের বোঝা। যারা 1,000, 1,500 টাকায় খুশি হচ্ছেন তাদেরকে বলছি এই সংখ্যাগুলো গুনুন, শূন্যগুলো গুনুন। 7,90,000 কোটি টাকা। এবার অবশ্যই এর সামনে এই 50 টাকা প্রতিদিন, মানে 1,500 টাকা করে 30 দিনে হয় 50 টাকা। এই 50 টাকাও বা কে দেয় আপনি বলছেন তো? ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছেন। এই যে ধাক্কা ধাক্কি, লাঠি পেটা, এই সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র এই 50 টাকার জন্য। তার মানে নিজেরা ভাবুন, একটা সময় আমরা লাইন দিতাম, আজকে আমি, আপনি, আমার বাড়ির সন্তান, আপনার বাড়ির সন্তান, তারা লাইন দিচ্ছে এই 50 টাকাটা পাওয়ার জন্য। একটা সময় বাঙালি তারা লাইন দিত কে কতগুলো বেশি রাষ্ট্রীয় পুরস্কার পাবে, কে ন্যাশনাল অ্যাওয়ার্ড বেশি পাবে। লাইন দিয়ে লোকে অস্কারটা সত্যজিৎ রায়কে কলকাতার হাসপাতালে দেওয়ার জন্য আসতো, লাইন দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন। এরপরে কতগুলো নোবেল পুরস্কার কলকাতা থেকে এলো তার হিসেব আমরা কষতাম। লাইন দিয়ে মানুষজন আসতো। বিজ্ঞাপনের সদর দপ্তর কলকাতায়, লাইন দিয়ে মানুষজন ট্রেনে উঠতে চাইতো, কারণ কলকাতাতে সবচেয়ে বেশি চাকরি আছে। আমাদের এখন অ্যাসপিরেশন, আমাদের এখন প্রত্যাশাগুলো তৃণমূল কংগ্রেস চুরি করে নিয়েছে। কয়লা, গরু, সিমেন্ট, বালি, সুরকি, পাথর, চাকরি, এই সমস্ত কিছু এখন অতীত। আমাদের প্রত্যাশাগুলো তৃণমূল কংগ্রেস চুরি করে নিয়েছে, স্মাগলিং করে নিয়েছে। আমরা আর ভাবতে পারছি না। একটা সময় সিঙ্গাপুর, একটা সময় হংকংয়ের রাষ্ট্রপ্রধানরা কলকাতাকে দেখিয়ে বলতো যে এই কলকাতা শহরটাকে দেখো, আমাদের দেশটাকে এই কলকাতার মতন বানাতে হবে। আর আজ কলকাতা কোথায়, সিঙ্গাপুর, হংকং কোথায়? আমাদের প্রত্যেকের মাথায় এই যে 50 টাকা করে আমরা সবাই আনন্দ পাচ্ছি না, এই 50 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না, যদিও দিচ্ছে রাজ্য সরকার, এবং বিজেপি আসলে এই 50টা হয়তো 500 টাকা হবে প্রতিদিনে।
মহারাষ্ট্র সরকার, অনেকে জানেন না হয়তো, 10,000 টাকা করে বেকার যুবকদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ভাতা দেয় প্রতি মাসে। 10,000 টাকা করে। চাকরিটা পেলেই 6 মাস পরে নিজেরা এসে খোঁজ নেয় কেন চাকরিটা পেলো না, এবং 6 মাস পরেও যদি দিতে হয় সরকারটা নড়ে চড়ে বসে। তাহলে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিচ্ছেন, যতদিন ইচ্ছা বেকার থাকো ভাই, 50 টাকা তো পাচ্ছ। কোথায় আমরা নিজেদের নিয়ে যাচ্ছি, আর কত আমরা আমাদেরকে পেছনে ঠেলে দেবো? আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে একটি সন্তান, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথায় কত টাকার লোনের বোঝা, ঋণের বোঝা জানেন? একবার দেখুন, 70,000 টাকা, 70,000 টাকা মাথা পিছু ঋণের বোঝা। মাফ করবেন, এটা আরও বেড়েছে, 79,000 টাকা মাথা পিছু ঋণের বোঝা। এই হচ্ছে পরিস্থিতি। এবং আমি আজকে যারা দেশ চালান, যারা আইএএস আইপিএস, যারা প্রিন্সিপাল সেক্রেটারির রোলে রয়েছেন, যারা হয়তো বিজেপির সারা দেশের নেতৃত্ব, যারা হয়তো স্বপ্ন দেখছেন বাংলায় বিজেপি আসবে, যারা হয়তো স্বপ্ন দেখছেন দিল্লিতে বসে পশ্চিমবঙ্গকে ডেভেলপমেন্ট ম্যাপে নিয়ে যাব, যারা হয়তো এই মুহূর্তে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য, তাদেরকে আমি বলছি একটা কথা, বাংলা এবং বাঙালিকে দোষারোপ করবেন না। আমাদের অবস্থা খুব খারাপ। আমরা নিজেরা জানি না যে এর পরে সত্যি এই অবস্থা বদলাবে কিনা। কাকে দোষ দেবো আমরা? আমার ভাইগুলোকে, আমার বোনগুলোকে, যারা রিপাবলিকের ক্যামেরার সামনে স্বীকার করছে, একদম স্পষ্ট ভাষায় স্বীকার করছে যে সরকার যতদিন আছে ততদিন চাকরি পাবো না, যা আসছে তাতে হাত খরচা উঠে আসবে। আমাদের প্রতিনিধি পিঙ্কি এরকম বিভিন্ন বাইট করিয়েছে। আপনার মনে হচ্ছে যে মানুষ বোকা, পাবলিক কিছু জানে না? পাবলিক সব জানতি হ্যায়। চ্যালেঞ্জটা এখন বিরোধীদের, বাংলা আপনারা বদলাতে পারবেন কি পারবেন না, তৃণমূলকে হটাতে পারবেন কি পারবেন না। ইতিহাস মনে রাখবে এই সময়টা। আপনার মনে হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো, তাদেরকে দোষ দেবো, তাদেরকে নিয়ে মস্করা করবো, হে মা 50 টাকার জন্য তোমরা করছো না? এই 50 টাকাটাও অনেক। আপনারা হয় ঘোষণা করুন 50 টাকার জায়গায় 500 টাকা দেবো, কিন্তু চাকরিটাও দেবো। এই আশাটা দেখা আমরা ভুলে গেছি। এই যে পিঙ্কি, যে বাচ্চা মেয়েটার বক্তব্য, বাচ্চা ছেলে মেয়েগুলোর বক্তব্য তুলে ধরেছে, প্রথম যে বক্তব্য একবার শুনুন। এই সরকার যতদিন আছে ততদিন চাকরি পাবে না। হ্যাঁ, কি বলছেন? আপনি তো যুব সাথীর ক্যাম্পে দাঁড়িয়ে আছেন। পাবেন না কেন? পাবে না, যতদিন এই সরকার আছে ততদিন পাবে না। এবার ভয় লাগছে না এই কথাগুলো ক্যাম্পে দাঁড়িয়ে বলছেন? পাবেন না কেন মনে হচ্ছে? চাকরি পরীক্ষা অনেক দিয়েছি কিন্তু পাইনি চাকরি, এটাও আছে। প্রাইভেট জব করলে অনেক পাবি, প্রাইভেটে অনেক তাড়াতাড়ি জব পেয়ে যাচ্ছে, এটাতে পাওয়া যাচ্ছে না। 1500 টাকা চলবে? চলবে না, যত আমার হাত খরচাটা বেরিয়ে যাবে, এটাও আমার হাত খরচাটা বেরিয়ে যাবে। যখন তুমি আর অত্যাচার সহ্য করতে পারবে না, তখন অত্যাচারকে আনন্দ রূপে গ্রহণ করো। এখন বাংলায় বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই লেভেলে খেলছেন। অত্যাচার করতে করতে করতে, স্বপ্নগুলো ভাঙতে ভাঙতে ভাঙতে, করাপশন করতে করতে করতে, দুর্নীতিকে নর্মালাইজ করতে করতে করতে, এখন আর আমাদের বোধ বুদ্ধি, আমরা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েছি। ঠিকই তো, এই ছেলেটা ভুল কি বলেছে? এই ছেলেটাকে নিয়ে যদি কেউ মস্করা করে, আমি তার পাশে এসে দাঁড়াবো। এই ছেলেটি কোনো ভুল কথা বলেনি। এই প্রশ্নটা তো বিরোধীদের এবার করা উচিত যে আমরা কি করছি তৃণমূল সরকারকে সরানোর জন্য। একটা ছেলে এসে জানে যে এই রাজ্যে চাকরি বাকরি আর আসবে না, যে যেটা দেয় সেটা নিয়ে নিই। কালকে বিরিয়ানির প্যাকেট যদি বিনা পয়সায় দেওয়া হয়, আমরা 5,000 লোক লাইন দেব। পরশুদিন যদি একটা শ্যাম্পুর প্যাকেট যদি বিনা পয়সায় দেওয়া হয়, আমরা 1,000 জন লাইন দেব। মাদ্রাসার ছেলেমেয়েগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চাকরি প্রার্থী যারা রয়েছে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, শারীর শিক্ষার মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কোনোদিন দেখেছেন রাস্তায় খালি গায়ে শিক্ষকরা তারা হামাগুড়ি দিচ্ছে, দণ্ডি কাটছে? কোনোদিন দেখেছেন কোনো রাজ্যে? এই রাজ্যে আমরা দেখেছি, এটাকে আমরা নর্মাল করে দিয়েছি। কোনো রাজ্যে দেখেছেন শিক্ষকদেরকে ফেলে মারা হচ্ছে? আমরা এই রাজ্যে নর্মালাইজ করে দিয়েছি। কোনোদিন দেখেছেন বাচ্চারা, কোনো রাজ্যের কোনো বাচ্চারা দেখেছে আজকে যে শিক্ষক কালকেই তার চাকরিটা চলে গেল, পরশুদিন তাকে সবাই মিলে মস্করা করছে, ও স্যার আপনি তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন? প্রবলেমটা এখন গরু চুরি, কয়লা চুরি,
সিমেন্ট চুরি বালি চুরি নয়, প্রবলেমটা এখন প্রত্যাশা চুরির। মিনমিনে মিডিয়া এটাকে দেখাবে না, মিনমিনে মিডিয়া এটাকে দেখাবে না বলে মাথায় নেমে পড়েছে, রাস্তায় নেমে পড়েছে। হয়তো দেখবেন এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোটবেলায় কি করতেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাকরি করতে চাইতেন কিনা, তার প্রথম চাকরি কি ছিল, তার স্বপ্নের নায়ক কে ছিল, এই সমস্ত কিছু নিয়ে এখন লম্বা লম্বা কন্টেন্ট বানাবেন, কারণ এইগুলো ঢেকে দিতে হবে। এই যুব সাথীর নামে যেটা বাংলায় চলছে, কই আমাদের বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক তাদের তো একবারও মনে হচ্ছে না আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। কেন মনে হচ্ছে না? তার কারণ কি এটা যে আপনার ছেলে মেয়ে, ওই বুদ্ধিজীবীদের ছেলে মেয়ে, তারা ইতিমধ্যে বিদেশে পড়াশোনা করতে চলে গেছে, ক্লাস 10 পাস করে ইতিমধ্যে দিল্লি বা দুন স্কুলে পড়াশোনা করতে চলে গেছে। তার জন্য কি মিনমিনে মিডিয়া এই যুব সাথী প্রকল্পের নামে বাংলায় উচ্ছ্বাসের খবর দেখাচ্ছেন? আমি জানি না, মানে এর থেকে লজ্জাজনক দিন হয় না বোধহয়। আমরা সেলিব্রেট করছি, মনে হচ্ছে স্বাধীনতা এসেছে। আমরা প্রতিদিন 50 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে গুজে বলছেন চুপ করো আমাকে ভোট দাও, সেটাকে সেলিব্রেট করছি। আমরা শিল্প নিয়ে কথা বলি না আর, চাকরি নিয়ে কথা বলি না আর। আমাদের প্রতিনিধি মেঘা কি রিপোর্ট তুলে ধরেছেন শুনুন। বাংলায় চাকরি নেই, শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, চাকরির জন্য পরিশ্রম করছে যুবক যুবতীরা, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব ভাতা দিচ্ছেন। এখানে আমি এই মুহূর্তে রাসবিহারী বিধানসভায় রয়েছে এবং যেখানে মিনমিনি মিডিয়ারা তারা দেখাচ্ছেন যুব সাথী প্রকল্প নিয়ে, যুব সাথী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সেখানে আমরা সাধারণ মানুষের কথা তুলে ধরবো। বাংলায় সরকারি চাকরি নেই, চাকরির জন্য পড়াশোনা করছেন? হ্যাঁ, চাকরির জন্য অবভিয়াসলি পড়াশোনা। আগে মনে হচ্ছে আজকে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিটা দিতেন বা চাকরির জন্য কিছু বরাদ্দ করতেন তাহলে সেটা বেশি ভালো হতো। চাকরির স্কোপটা কম আছে, সেই জন্যই হয়তো এগুলো মানে এই প্রকল্পগুলো উনি চালু করেছেন। 1500 টাকায় কি সংসার চলে? সেটা তো চলে না, তাও উনি যতটা চেষ্টা করছেন যেভাবে কিছুটা হলেও। 1500 টাকা মানে একটা সরকারি বেতন আর তার জায়গায় 1500 টাকা, এটা কি সত্যি কথা বলুন আপনি মেনে নিতে পারছেন? অনেকটা ডিফারেন্স আছে। তাও কি মনে হয় এই 1500 টাকা ভাতায় হয়তো আর চলে না, চাকরিটা হলে ভালো হতো? তবুও যেটুকুনি পাবে কি করবে, কিছু তো করার নেই। আশা তো সবাই থাকে যে কিছু একটা ভালো জিনিস হয়, সবাই তো চায় এটা। আমার মানে কোথাও গিয়ে সরকারি চাকরির জায়গায় ভাতাটাকে কি আপনারা মেনে নিতে পারছেন? মানে 1500 টাকায় কি একটা সংসার চলে? সেটা তো হয় না, কিন্তু যেহেতু বাবা মা আছে ততদিন ওদের হয়তো কিছু হবে না। জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের মধ্যে থেকে আমি বিমল শঙ্কর নন্দ, উনি প্রধান এই মুহূর্তে মিডিয়া কোঅর্ডিনেটর বিজেপির মুখপাত্র হিসেবে তিনি রয়েছেন। বিমলদা, সুদীপ্ত দাও রয়েছেন এই মুহূর্তে এবং ইজাবুল আনওয়ার মাদ্রাসা চাকরি প্রার্থীও রয়েছেন। আমি বিমলদা, এবার আপনাদের মানে আমি সাধারণত এটা বলি না, কিন্তু অ্যাজ আ পার্টি, দল হিসেবে আপনারা প্লিজ ভাবুন, মানে এই বাংলার মানে আর কোন জায়গায় যে তৃণমূল ক্ষতি করবে আমরা জানি না, কিন্তু ক্ষোভটা না আপনাদের ওপরও পড়বে যে সব তো দেখছিলেন, প্রতিবাদ করে লাভটা কি হলো, বদল কি এলো? ময়ূক, প্রথমে আমি মানুষকে একটু ভাবতে বলবো। এ রাজ্যের মানুষজন যারা এ রাজ্যের ভালো চান তারা একটু ভাবুন, এই দলটাকে যদি আবার ক্ষমতায় বসানো হয় পশ্চিমবাংলাটা কিভাবে শেষ হয়ে যাবে। একদিন বলছিলাম শেষ হয়ে যাচ্ছে, এবার বলছি শেষ হয়ে যাবে। হোপফুলি এরা আর ক্ষমতায় থাকবে না। আমার যদি রিডিং ঠিক হয়ে থাকে এরা আর 2-2.5 মাস পরে ক্ষমতা থেকে চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই যে টাকাটা দিচ্ছে, টাকাটা মানুষের ভালোবেসে উপকার করার জন্য দিচ্ছে না, কিন্তু এদের আর কিচ্ছু করার নেই, দেখানোর মতো নাথিং, ফলে এদের ভাতা দিতেই হচ্ছে। তাতে মানুষের অসম্মান করছে, মুখে এরাই করছে। আমি বলিনি কথাটা, ওদের জলপাইগুড়ির নেতা বলেছে। ইয়াং ছেলেরা তো সব গুটখা খায়, দিদি ওদের গুটখা খাওয়ার টাকাটা দিচ্ছে। দেখিয়ে দাও একবার, তোমাদের চ্যানেলেই দেখেছি আমি, আরও অনেক চ্যানেলে দেখেছি। জলপাইগুড়ি একজন নেতা, অর্থাৎ বাঙালি গুটখাখোর, তারা গুটখার জন্য মানুষের কাছ থেকে, সরকারের কাছ থেকে টাকা নিচ্ছে। এত বড় অসম্মান ঘটানোর পর একদল জোকার আছে এই পশ্চিমবাংলায়, কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট, কি সব পক্ষটক্ষ, তারা তো অন্য ভাষাভাষী মানুষকে গুটখাখোর বলে, অসভ্যতা করে।
এই কথার উত্তর দিতে পারেনি, প্রশ্ন করতে পারেনি যে তুমি বাঙালিকে গুটখাখোর বললে। এরা বলছে তাই, এদের মানসিকতা তাই। ছেলে মেয়েদের হাতকে গুটখা দাও, 26 টাকার পাউচ দাও, প্রশ্ন করবে না, নেশা করবে, গুটখা খাবে। আমার কথা হচ্ছে এখানে কতগুলো, আমি খুব সিরিয়াস আলোচনা করছি ময়ূক, আজকে ঠাট্টাই আর কি করার বিষয় নয়, কিন্তু কত লক্ষ সরকারি পদ অবলুপ্ত এই সরকার জানাবে কি? আচ্ছা, কত লক্ষ পদ খালি আছে এই সরকার জানাবে কি? এরা একদম মিথ্যেবাদী, মিথ্যা কথা বলে। 5.5 লক্ষের বেশি সরকারি পদ এরা অবলুপ্ত করে দিয়েছে। লক্ষ লক্ষ পদ এখনো খালি, এরা জানাচ্ছে না, সেই সংখ্যাটাও 5 লক্ষের ওপরে। আচ্ছা, পুলিশে কত পদ খালি? পুলিশের মতো জায়গায় গোটা ভারতবর্ষে প্রতি 1000 পিছু কজন পুলিশ থাকা উচিত? পশ্চিমবাংলায় কত? অ্যাসেস করে দেখো। আচ্ছা, দমকলের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরে কত পদ খালি? প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় একের পর এক বাড়িতে তুলে দিয়েছে, জায়গা পেলে বিশ্ববিদ্যালয় খুলে দিচ্ছে, সেগুলোতে কত পদ খালি? কলেজ বিশ্ববিদ্যালয় চলছে কি করে? আমি নিজে অধ্যাপনার সঙ্গে যুক্ত, আমি জানি নতুন জাতীয় শিক্ষানীতিতে কলেজ বিশ্ববিদ্যালয়ের ওপর যে অমানুষিক চাপ আসছে, সে এসে গেছে অলরেডি। সেই অমানুষিক চাপ সামলানোর জন্য পরিকাঠামো দরকার। নাথিং হ্যাজ বিন ডান। কিছু পার্ট টাইমকে স্যাক্ট বানিয়ে দিয়েছে, ব্যাস কাজ শেষ। এইভাবে কলেজ বিশ্ববিদ্যালয় চলে। আর এই রাস্তাটা সিপিএম নিয়েছিল, পার্ট টাইমদের নিয়োগ করে তারা কাজ সেরে দিয়েছিল। এরা তার জায়গায় নাম বদলে স্যাক্ট করে দিয়েছে। ফুল টাইম টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না। বাম আমলে 50,000-এর বেশি কলকারখানা বন্ধ হয়েছিল, এদের আমলে শিল্প হলো না। কেন জানো? তোলাবাজির কারণে। বাম আমলে একজন তোলা তুলতো, এরা 10 জন তোলা তোলে। বাম আমলে শিল্প মানে মানুষের বেকারত্ব দূর করার একটা রাস্তা ছিল, 10টা লোক অটো চালাবে, 4টে লোক একটা লোক তোলা তুলবে। এরা সেটাকে করে কি, 10টা লোক অটো চালাবে, 4টে লোক তোলা তুলবে, 4 জন গিয়ে তোলাবাজি শুরু করে দিয়েছে। অর্থাৎ এরা তোলাবাজিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আর যা চাকরি দিয়েছিল দেখা গেল সেটাও বেচে দিয়েছে। সব চাকরি এক ধার থেকে বেচে দিয়েছে। তার তো সবে টিপ অফ দ্য আইসবার্গ, 26,000-এর বেশি চাকরিটা গেছে, বাকি সব বেচে দেয়। আর নিজেরা আবার কৃতিত্ব নিয়ে বলে। কিন্তু এটাকে কমব্যাট কি করে করবে? যে কাজ করলে একটু ত্রুটি হয়, বুঝতে পারছে না তা নয়, তারা বলছেন যা পাওয়া দেয় তাই হাতে, মানে চাকরি তো পাবো না, এই 50-1,500 টাকা যদি আসে, মানে এটা তো তাদেরকেও এখন ব্লেম করা যায় না। এগুলো মানুষের চরম অসম্মান, মানবতার অসম্মান। এই যুব শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি শুধু এই কথার উত্তরে বলি, তুমি যে বলে আমাদের ভাবনা, একটু ভালো করে অর্থনীতিটা ভাবো। স্বাধীনতার সময়ে আর্থিক অবস্থায় গুজরাট আর কর্ণাটক কোথায় ছিল, বাংলা কোথায় ছিল? আজকে বাংলা কোথায় নেমে গেছে, গুজরাট কর্ণাটক কোথায় উঠে গেছে? কারণটা কি? তারা শিল্পায়নে জোর দিয়েছে। কর্ণাটক বা মহারাষ্ট্রে তারা কৃষিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কৃষিতে উৎপাদন বাড়িয়েছে, যাতে জনসংখ্যার একটা অংশের ভালো লাভ থাকে। এখানে কি হয়েছে? নাথিং হ্যাজ বিন ডান। কিচ্ছু করেনি, এরাও করেনি। আর কি, এখানে একটা টাটার কারখানা যদি হতো, সেটা দেখে আরও কারখানা আসতো। বামফ্রন্টের প্রথম সিপিএমের গাজোয়ারি, তারপর এই দলটার ভুল নীতিতে টাটা এখান থেকে চলে গেল। শিল্পায়ন হয়নি, শিল্পোন্নয়ন হয়নি, কৃষির উন্নতি হয়নি। বাংলা এখন কি, যে বাংলা এখন লার্জেস্ট প্রডিউসার অফ পরিযায়ী শ্রমিক। ফলে আমাদের কাজটা কঠিন, কিন্তু আমরা এই চ্যালেঞ্জ নেব। আমরা বলে দিয়ে যাচ্ছি মানুষকে, এক, আমরা এখানে শিল্পায়ন করব। ডাবল ইঞ্জিন সরকার যখন আসবে, এখানে শিল্প আসবে, মানুষ শিল্পে চাকরি পাবে। ঠিক। 2, আর এক 2 লাইনে শেষ করব। এখানে যারা যে পদগুলো এরা অপ্রয়োজনে বন্ধ করে রেখেছে, নিয়োগ করেনি, আমরা স্বচ্ছভাবে নিয়োগ করব। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ হবে। সবচেয়ে বড় কথা, বাংলায় কিন্তু তার পুরনো হৃতগৌরব ফিরে আসবে। কারণ শিল্পায়ন শুধু একটা শিল্পে কাজ নয়, শিল্পায়ন হলে শিল্পের সঙ্গে অনেক অনুসারী শিল্প এবং ব্যবসা তৈরি হয়, বা সেবা কার্য তৈরি হয়, মানুষ কাজ করে। আমরা কিন্তু করব, কথা দিয়ে যাচ্ছি মানুষকে, আমরা পশ্চিমবাংলার উন্নতি করব। আমি বাংলার মানুষ আমরা করব। বাংলার মানুষ রিপাবলিক বাংলার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা পাঠাচ্ছেন, এর থেকে করুণ চিত্র আর হতে পারে না। তারা বলছেন যে ভাতা ঠিক আছে, কিন্তু চাকরিটা দিন দিদি। একবার শুনবো এবং তারপর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর প্রতিক্রিয়া নেব। শুনি।
কাছে চাইবেন যাতে চাকরিটুকু হয় রিপাবলিক বাংলার মধ্য দিয়ে? আমি দিদির কাছে একটাই অনুরোধ করব, দিদি আমরা মাধ্যমিক পাস, আমরা যাতে কিছু একটা চাকরি পাই, না হয় কলকাতা পুলিশের চাকরি, যে কোনো একটা চাকরি যাতে আমরা পাই, এতে পেলে আমরা খুব খুশি হব। এর থেকে আর কিছু বলার আমার কিছু নেই। সৌমিত্রদা, আজকে মানে আমি ডিবেট করছি না কোনো, আমি প্রত্যেক নেতা এবং সাংসদ বিধায়ক যারা রয়েছেন বিজেপি তাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রতিক্রিয়ার জন্য। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা তৈরি হচ্ছে। হয় এই ছেলেমেয়েরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এই ১,৫০০ টাকাগুলো করে নিচ্ছে, কিন্তু ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই দেবে, নয়তো তাদের মাথায় এটা ঢুকেই গেছে যে এই বাংলায় চাকরি বাকরি হবে না, যেটুকু পাচ্ছি সেইটুকু নিচ্ছি। এবং এটা যদি হয় তাহলে বিজেপির জন্য, মানে গোটা দেশের বিজেপির নেতা যারা আছে তারা বাংলার এই পরিস্থিতি দেখুক, এটা কিন্তু অ্যালার্মিং। চমচদা, আমি নমস্কার। প্রথমে বলবো, বিমলবাবু তো বলছিলেন, বাস্তব জিনিসটা উনি তুলে ধরছিলেন। আমি শুধু বেকার যুবক যুবতীদেরকে বলবো যে ভাতা নিন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুধু একটা কথাই বলবো, সিভিক ভলেন্টিয়াররা মাসে ৮,০০০ টাকা পায়, তাদের সংসার চলে না। আশা কর্মী তারা ৫,০০০ টাকা পায়, তাদের সংসার চলে না। আশাকর্মী হেল্পার তারাও ৩,০০০ টাকা পায়, তাদের সংসার চলে না। একটা ১০০ দিনের কাজের ডেলি পেমেন্ট হলো প্রায় ৪০০ টাকার কাছাকাছি। সুপারভাইজারদের পেমেন্ট হলো 600 টাকার কাছাকাছি। মানে এটা পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও এই রেটগুলো হয়। আজকে সত্যি কথা বলতে কি, আজ শিবরাত্রির দিন আমি পুজো দিতে ভাবছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে কোথা থেকে কোথায় নামাবেন। যুব সমাজের শুধু নয়, যে কোনো জায়গাতে তিনি দেখিয়ে দিচ্ছেন, আমি তোমাদের ললিপপ দেব, আমি তোমাদের ভিক্ষা দেব, তোমরা আমার কাছে আসবে, তোমরা আমার জন্য ভোট করবে, যা কখনোই কাম্য নয় একটা মুখ্যমন্ত্রীর পক্ষে এবং একটা সরকারের পক্ষে। কিন্তু আমরা তা দেখছি, এবং এটা অত্যন্ত দুঃখের দিন একটা, যে ১,৫০০ টাকা দেওয়ার জন্য নয়। অনেক জায়গায় আমরা ভেনিজুয়েলা দেখেছি, আমরা অনেক সরকার দেখেছি যারা এই ডিস্ট্রিবিউশন সিস্টেম দেয়, তারপর কিন্তু ভেঙে যায়। আমরা সুপ্রিম কোর্ট কিছুদিন আগেও এটা বললেন। আমার মনে হয় এটা সুপ্রিম কোর্টেও যদি এইভাবে দেশে ১৪০ কোটি মানুষ আছে, যদি কোনো ডেভেলপমেন্ট না করে যদি সবাইকে বিলিয়ে দেওয়া যায়, তাহলে তো ২ বছর হয়তো আমরা খুব ভালো থাকবো। কিন্তু বাস্তবটা কোথায় যাবে? আজকে পশ্চিমবাংলায় হয়তো তিনি ৩ মাস তার ভোট বৈতরণী পার হবেন, কিন্তু যুবক যুবতীদের ভবিষ্যৎ থেকে শুরু করে সব কিছুটা শেষ হয়ে যাবে। আজকেও প্রায় ৬০ লক্ষ যুবক, 60 লাখ যুবক যুবতী আজকে আমাদের রাজ্যের বাইরে যে তারা কাজ করতে যাচ্ছে। যারা আইটি পাস করেছে তারাও যদি লাইনে থাকে, আজকে আমি তাদেরকে একটা কথাই বলবো, তার বার্তাটা থাকবে যে আপনারা কষ্ট করে লাইনে আসেন, কিন্তু আপনারা প্রতিটা বুথে প্রতিটা পাড়ায় এই সরকারের বিরুদ্ধে যদি সোচ্চার হন, এই সরকারের বিরুদ্ধে যদি ভোট দেওয়ার জন্য একত্রিত হন, তাহলে সত্যি লাইনে দাঁড়াতে হবে। ১,৫০০ টাকা লাইনও তো পড়েছে, এবং তারা প্রত্যেকেই টাকা নেওয়ার জন্য তারা তো বলছেন যে যা পাওয়া যায়। উপায় নেই। যখন মেরুদণ্ড ভেঙে যায়, দেখুন ২০ বছর আগে বাবা মারা বাড়ি তৈরি করে দিয়ে গেছেন, বাড়িটা এখন অনেকের আছে, কিন্তু ধরুন তার ওই যে বললো না খৈনি বিড়ি পান, এটা খেতেও তো একটা ধরুন বাবা মায়ের কাছে চাইবে, তার চেয়ে ১,৫০০ টাকা দিচ্ছে, এটাই নিনি। মানুষের যখন শুনুন, ব্রিটিশরা যে কারণে আমাদের ২০০ বছর শাসন করেছিল, যে পুলিশ এবং কিছু যখন ঝামেলা হতো তখন একটা কিছু দাফন মানে কিছু একটা গিফট দিয়ে যেত। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, ভোটের সময় সবাই বুঝতে পারছে যারা ভাতা নিচ্ছে তাদেরকে আমি ছোট করবো না, কারণ তারা আমার মতো যুবক যুবতী, তারা অনেক শিক্ষিত যুবক যুবতী, তাদের কোনো মতে ছোট করবো না, তারা নিচ্ছে, তাদের কোনো অন্যায় নেই। কিন্তু শুধু একটা কথাই বলবো যে তারাও সোচ্চার হন, যাতে পশ্চিমবাংলায় বিজেপি রাজ্য সরকার যেভাবে কলকারখানা হচ্ছে, বাংলাতেও কলকারখানা ইন্ডাস্ট্রি হোক, বাংলাতেও চাকরি পাক, বাংলাতেও সরকার চাকরি দেয়। ভাতা নিচ্ছে নিন, কিন্তু বলো প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মানুষের কাছে পৌঁছান, আমি ভাতা নিচ্ছি ঠিক, কিন্তু এইবার ভোটটা তৃণমূল সরকারকে নয়, আমাকে। রাস্তায় যে 4 পাস সেও লাইন দিচ্ছে,
যে বেকার একদম কিছুই করেনি, জীবনে পড়াশোনা করেনি, সেও লাইন দিচ্ছে। মানে মাধ্যমিক পাস করেছে আর কেউ আইটি পাস করেছে, সেও লাইন দিচ্ছে। সবার ক্যাটাগরিটা উনি এক করে দিয়েছেন। সেই জন্য যুবক যুবতী, শিক্ষিত যুবক যুবতীদের এইভাবে চুপচাপ করে না থেকে তাদের নিজেদের সোচ্চার হওয়া উচিত। শুধু বিজেপি কর্মী বা বিজেপি নেতৃত্ব আমরাই শুধু লড়াই করব তা নয়, আমি বলবো তারাও অন্ততকে রাস্তায় নামুন, তারাও এই জায়গাটা দেখুন। বেশ, শুধু আমার পশ্চিমবাংলার যুবক যুবতীদের এটাই আহ্বান, আসুন সবাই মিলে একসাথে এই সরকারকে একদম আটকাই। একদম অনেক ধন্যবাদ। সৌমিত্র খাঁ আমাদের সঙ্গে ছিলেন। আমি এখন পরীক্ষা চলছে এই সময়ে অনলাইন, এটা তো অনলাইন নেওয়া যেত, এই ছেলেদের দাঁড় করানো হলো কেন? আর কিচ্ছু নয় দেখাতে যে দেখো হে আমি দিচ্ছি, এর মধ্যে প্রচার সর্বস্বতা রয়েছে, মানুষের উপকারের বিন্দু মাত্র ইচ্ছে নেই। ইচ্ছাকৃতভাবে দাঁড় করানো হলো এসআইআর লাইনের পরীক্ষার সময়। ঠিক ঠিক। আমি পিঙ্কি, আমাদের প্রতিনিধি পিঙ্কি আরেকটি খুব মানে হৃদয় বিদারক বক্তব্য তুলে ধরেছে একজন অভিভাবকের। ছেলেটাকে এত দূর পড়ালাম, একটাও চাকরি পাচ্ছে না, এখন কি করব? অন্তত ১,৫০০ টাকা দিয়ে হাত খরচটুকু তো উঠবে, কিন্তু চাকরি হলে সবচেয়ে ভালো। মানে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে আনন্দিত আজকে। জবাব চায় বাংলা দেখতে দেখতে সবচেয়ে আনন্দ পাচ্ছেন তৃণমূলের নেতারা। এটাই চেয়েছিল তৃণমূল। আর কোনো অ্যাসপিরেশন নেই, আর কোনো স্বপ্ন নেই। বুদ্ধবাবু বলতেন না, অন্ধকারের দিকে চলে যাবে শিল্প চলে গেলে। আমরা শিল্প নিয়ে ভাবি না, আমরা চাকরি নিয়েও ভাবি না, আমরা ভাতা। আর সেই ভাতা ১০,০০০ ২০,০০০ টাকার একেবারে নয়। আমরা ভাতা মানে বুঝছি এখন প্রতিদিন এই ৫০ টাকা দিলেও অনেক দিচ্ছে। তো ঠিক কোন জায়গাতে পলিটিক্সটা করে আমাদেরকে নামিয়ে আনা হলো ভাবুন। দেখুন। দিদি আমি চাইছি একটা চাকরি হলে খুবই ভালো হয়। ১৫০০ টাকাতে কিছু হয় না, ধরতে গেলে এই বাচ্চা বয়স ওদের তো হয়তো ওটা হাত খরচাই হয়ে যাবে। হ্যাঁ চলবে, এমনিতে আর কিছু আদার্স হবে না। মা হিসেবে আমি চাই, মায়ের চোখ ছলছল। হ্যাঁ মা হিসেবে আমি চাইছি একটা চাকরি হলে ভালো হয়, মানে ভবিষ্যৎটা দাঁড়াবে। হ্যাঁ কিন্তু ১৫০০ টাকাতে সারা জীবন তো চলবে না, এইটাই আমার বক্তব্য। এই চোখে জল এসে যাচ্ছে, এত দূর পড়াশোনা শিখিয়েছি, যদি একটা ভালো কাজ না পায়, ওটাই, আর কিছু না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকেও এটা ভাবতে হবে। এবং আমরা প্রশ্ন করেছিলাম ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলার কো অবজারভার বিপ্লব দেবকে, বিপ্লবদা কি করবেন, মানে এই পরিস্থিতি কমব্যাট করবেন কি করে? যা পাচ্ছে দিদি ঠিক আছে নিয়ে নিচ্ছি। হয় এটা বিজেপির খুব লাভজনক হবে, কারণ হয়তো যারা ১,৫০০ টাকা করে নিচ্ছে, এখান থেকে ১,৫০০ টাকা, এখানে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি যে যা দিচ্ছে নিয়ে নিচ্ছে, কিন্তু ভোটটা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এটা হলে লাভজনক। কিন্তু এটা যদি না হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার প্রত্যাশাগুলোকেই খুন করে দিয়ে যে যতটুকু দিচ্ছে তাতেই বাঙালি সন্তুষ্ট এটা করে দেন, আগামী ৫০ বছরেও বাংলার ঘুরে দাঁড়ানোতে ভয়ঙ্কর প্রতিকূলতা থাকবে। বিপ্লব দেব কি বলেছেন আজকে জবাব চায় বাংলার ইস্যু নিয়ে, শুনি। কত কিছু কর্ম আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরা ছোট্ট রাজ্য মানে তারপরে আমি সমস্ত সোশ্যাল পেনশনগুলো ২,০০০ টাকা করে দিয়ে এসেছি ২০২২ 2022-তে, এটা 2025। আজকে যে উনি বলছেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০ টাকা করছি, আর ২,০০০ টাকা ছোট্ট রাজ্যে ত্রিপুরা মানুষ পায় মহিলারা। এগুলো পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বাগান বানানো একটা। বাবার দরবারে এসেছি, তার জন্য আশীর্বাদ চাইছি, পশ্চিমবঙ্গের মানুষের মুক্তি হোক, এটাই সবচেয়ে বড় চাওয়া বাবার কাছে। পশ্চিমবঙ্গের সমস্ত জনতার মুক্তি হয়ে যাক, আপনি পশ্চিমবঙ্গের জনতা সবকিছু করে নেবে, তার ক্ষমতা পশ্চিমবঙ্গের যুবকদের মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গের এই অপশাসন থেকে মানুষ মুক্তি পাক, সেটা আমি প্রার্থনা করেছি। আমাদের সাথে এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, তার প্রতিক্রিয়া আমি ছোট করে নিয়ে নেব। জগন্নাথ, আমি প্রত্যেককে এই মুহূর্তে ছোট ছোট করে প্রতিক্রিয়া নিচ্ছি, বিজেপি নেতাদেরই মূলত নিচ্ছি। আপনারা কমব্যাট করবেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সহজভাবে প্রথম যে প্রতিক্রিয়াটা শোনালাম, এ সরকার যতদিন আছে ততদিন চাকরি পাবো না, যা আসছে তাতেই হাত খরচ চলবে। মানে মানুষ বোকা নন, মানুষ জানেন যে চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন না, ভাতাতেই তারা সন্তুষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন এবার? দেখুন, আপনি খুব একটা দামি কথা বললেন যে বাঙালি যুবকের, শিক্ষিত যুবক যুবতীদের প্রত্যাশাটাকে এই ১৫ বছরে খুন হয়ে গেছে। এই ভাতার যে রাজনীতি, এই ভাতার রাজনীতি নিয়ে আমার যে ব্যক্তিগত বিশ্লেষণ আমি দুভাগে আপনাদের কাছে রাখতে চাই, আপনার দর্শকদের কাছে রাখতে চাই। প্রথম তো হচ্ছে, দেখুন, এটি জোচ্চোরের বাড়ির ফলার।
তো যেহেতু জোচ্চোরের বাড়ির ফলা, তৃণমূল কংগ্রেস তার নিজের পার্টি তহবিল থেকে দিচ্ছে না, আমার করের টাকায় কিছু অংশ ফিরিয়ে দিচ্ছে, তাই কেউ ছাড়বেন না। 21 থেকে 60 বছর, 21 থেকে 40 বছর বয়সী প্রত্যেক বেকার যুবক যুবতী তারা পৌঁছে যান যেখানে যেখানে কেন্দ্র হচ্ছে, সেই কেন্দ্রে গিয়ে তারা এই ভাতার জন্য আবেদন করুন। এই ভাতার জন্য আবেদন করে যে কোনো মূল্যে এই ভাতা আপনাদের পেতে হবে, এবং শুধু এই ভাতা আপনাদের পাওয়া নয়, পরিবারের যতজন আছে প্রত্যেককে এই ভাতার জন্য আবেদন করুন। তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের হিসেবে 1 কোটি বেকার, সেই 1 কোটি বেকারকে, আর যারা বাঙালির রাজনীতি করে, বাঙালি অস্মিতার রাজনীতি করে, তারা আজকে লাইনে দাঁড় করাচ্ছে। তারা আজকে লাইনে দাঁড় করিয়ে 50 টাকা রোজের, 1500 টাকা মাসের ভাতার জন্য তাদের মূল্যমান ঠিক করে দিয়েছে, যে শিক্ষিত বেকারের মূল্যমান 50 টাকা রোজ। দ্বিতীয় পার্টে আমি যেটা বলতে চাই, যে প্রত্যাশাটা খুন হলো কিভাবে? 5.5 লক্ষ সরকারি চাকরি গত 15 বছরে সম্পূর্ণভাবে অ্যাবলিশ করে দেওয়া হবে, শূন্য পদ তুলে দেওয়া হবে। আজকে গ্রাম বাংলার ছেলেরা, জেলার ছেলেরা কিসের উপর নির্ভর করতো সরকারি চাকরি? যারা অত্যন্ত মেধাবী নয়, পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পেত, প্রাইমারি চাকরি পেত, মাধ্যমিকের চাকরি পেত, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, মিউনিসিপাল সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, কনস্টেবলের চাকরি, এইসব চাকরিগুলি দিয়ে মধ্যবিত্তের চাকরি হতো। পুরসভা পঞ্চায়েতের নিয়ম আপনি দেখতে পারেন গত 15 বছরে পাবলিক সার্ভিস কমিশন গত 10 বছর পর কত বছর হয়েছে। যারা ইউডি হয়ে, এলডি হয়ে ঢুকেছিল, লোয়ার ডিভিশন ক্লার্ক হয়ে ঢুকেছিল, 8 বছর অতিক্রমের পর তারা আপার ডিভিশন ক্লাবের প্রমোশন পেয়ে গেছিল, তবুও পাবলিক সার্ভিস কমিশন। এইরকম ভাবে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য স্থায়ী নিয়োগটা একমাত্র বিজেপি দিতে পারে। এবং তাই আপনারা যা বলছেন যে বাঙালি শিক্ষিত যুবককে, আমাদের পরামর্শ, একদিকে 1 ফোঁটা ভাতাও ছাড়বেন না, আপনাদের করের টাকায় ভাতা দিচ্ছে। দ্বিতীয়ত, এই প্রত্যাশার যে আগুন, যে প্রত্যাশা খুন হয়েছে, তা খুনও হতে দেবেন না। কারণ আর 3 মাসের অপেক্ষা, 90 দিন, 92 দিনের অপেক্ষা। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে পাকা চাকরি হবে, বছর বছর নিয়োগ হবে, একদম বিশুদ্ধ এসএসসি হবে, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, এবং তার জন্য কোনো কমিশন, কাটমানি, ঘুষ কাউকে দিতে হবে না। এটাই বিজেপির অঙ্গীকার বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রতি। এবং আরো একটা বিষয় ময়ূক না বললেই নয়, এর ভয়ঙ্কর পরিণতি কি? এর ভয়ঙ্কর পরিণতি, বাঙালি আজ পরিযায়ী জাতি। আজ 75 লক্ষ পরিযায়ী শ্রমিক, আজ পরিযায়ী কল্যাণ পর্ষদ তৈরি করতে হচ্ছে পশ্চিমবঙ্গে। এটা আমাদের জন্য লজ্জার না? পশ্চিমবঙ্গে আমরা শিল্প পর্ষদকে আরো খুলে ফেলে তৈরি করে বিনিয়োগ টানার বদলে আমরা পশ্চিমবঙ্গে নতুন ভাবে তৈরি করছি পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। এটা বাঙালি হিসেবে আপনার বা আমার কারোর জন্য খুব ভালো কিছু। 75 লক্ষ মানুষকে আমরা গত 15 বছরে অন্য রাজ্যে, ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ, মাটি কাটার কাজ, রাস্তা তৈরির কাজ, ছুতরের কাজ, কামারের কাজ, বাথরুম পরিষ্কারের কাজ করতে পাঠাচ্ছি। এ লজ্জা রাখবো কোথায়? ঠিক, অনেক ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। আমি সুদীপ্ত গুহর প্রতিক্রিয়া নেব। আজকে আমি কোনো ডিবেট করছি না, আমি লাগাতার শুধু প্রতিক্রিয়া নিচ্ছি। এবং আপনারা নিজেরা ভাবুন যে এই বাংলাতে আমরা এরপর তাহলে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। আমি সবসময় আপনাদের কথা শুনেছি, আমি আর কোনোদিন চাকরি প্রার্থীদের হয়ে কোনো কভারেজ করব না। তা সে এসএসসি হোক, প্রাইমারি হোক, মাদ্রাসা হোক, শারীরিক শিক্ষা হোক, কোনো কভারেজ করব না। কারণ এই বাংলায় চাকরি হবে না। আপনারা বলে দিন, এরপর থেকে শুধু ভাতা নিয়ে আমি শো করব। বলে দিন, এই বাংলায় জিডিপি নিয়ে কোনো কথা বলবো না। কি লাভ হচ্ছে জিডিপি নিয়ে কথা বলে? বুলেট ট্রেন কত আসছে, 15,000 না 20,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট বাংলায় আসছে কিনা, কেন্দ্র সরকার কত দিচ্ছে, রাজ্য দিচ্ছে, আরে দেখো ওখানে সেমিকন্ডাক্টর হাব হচ্ছে, আমার বাংলায় কেন হচ্ছে না? বলবো না এরপর থেকে। যদি আমার বাংলার ছেলেমেয়েরা, আমার দর্শকেরা 50 টাকা প্রতিদিন, তাতে যদি খুশি হয়, এটাই যদি ভবিষ্যৎ হয়, ফাইন। আমি 50 টাকা নিয়েই সবচেয়ে বড় প্রাইম টাইমটা জবাব চাই বাংলাতে করব। পিঙ্কি এবং মেঘা তারা আরও কি তুলে ধরেছেন একবার শুনবো, এবং সুদীপ্তদার কাছে যাব। কি লাভ সুদীপ্তদা এত বড় বড় কথা বলে? শুনি আগে পিঙ্কি এবং মেঘার প্রতিবেদন। বাবা হিসেবে চাইছি যে মেয়ে আপাতত পড়াশোনার জন্য কিছু যদি সাহায্য পায়, এটাই আর কি চাই। হ্যাঁ, অন্যান্য যে প্রকল্পগুলো সেখানে টাকা পাচ্ছে না? না, কোনো কি প্রকল্প আছে? ছেলেমেয়েরা যে বড় অনেক দূর পর্যন্ত পড়বে, সেটার জন্য সরকারি কোনো সাহায্য পাচ্ছে না। এই ক্যাম্পে কেন? এই ক্যাম্পে কি জন্য? আমি মেয়েকে নিয়ে এসেছি, মেয়ে যাতে ফর্ম ফিল আপটা ঠিক করতে পারে।
হ্যাঁ কিছু মানে ধরো অন্য কিছু ফর্ম ফিল আপ করার জন্য বা বই টই কেনার জন্য যদি কিছুটা সাহায্য হয়। করেন আপনি কি করেন? হচ্ছে রিটায়ারমেন্ট। হ্যাঁ সংসার চলছে মানে মেয়ের মুখের দিকে তাকিয়ে যে আগামী দিনে চাকরি পাবে, ব্যবসা করবে বা সব বাবা মায়ের ইচ্ছাই থাকে যে চাকরি করবে, কিছু হেল্প করবে, এটাই দেখে যেতে। রাসবিহারী বিধানসভায় বালিগঞ্জ থেকে এসেছেন শম্ভু রায়, তার সঙ্গে একটু সরাসরি কথা বলবো। তারা এই মুহূর্তে যুবসাথী প্রকল্পের ফর্ম তারা ফিল আপ করছেন। আমি একটু সরাসরি আপনার কাছে যাই। 1500 টাকা ভাতা দিচ্ছেন ঠিকই রাজ্য সরকার, সেটাই কি সংসার চলে? আমরা অনেক চাকরির জন্য অনেক ট্রাই করেছি, কিছু পাইনি, কিন্তু এই মুহূর্তে আমাদের যা সংসারের যা খরচা এখন টানা যাচ্ছে না, ওই জন্য এখন আমাদের খরচার জন্য আমাদের কিছু করতে হচ্ছে। আমাদের এটাই আমাদের মেনে নিতে হবে, যেহেতু এখন এই রাজ্যের কাজ নেই। আমরা এখন যেটা পাচ্ছি আমরা সেটাতেই খুশি থাকতে চাইছি। তার কারণ হচ্ছে এখন যা রাজ্যে চলছে এতে কিছু বলা যাবে না। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের হাতে কিছু নেই, যেহেতু আমরা এত পরীক্ষা দিয়েছি, এত অনেক কিছু করে কিছু লাভ হচ্ছে না। পরীক্ষা দিচ্ছেন তাতেও চাকরি নেই। তার কারণ হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলেও চাকরি পাচ্ছে না। তার কারণে এখানে কোনো কাজই নেই, যা কাজ আছে সব বাইরে। তো এই রাজ্যে কোনো কাজ নেই বলে বাইরে চলে যেতে হবে। তার জন্য এই টাকাতেই আপনাদের সংসার চালাতে হবে। এখন যেটুকুনি পাচ্ছি নিজের পেটটা তো বাঁচাতে হবে, ওর জন্য এখন আমাদের এইটা করে চালাতে হবে। পেটের দায় আজকে আপনারা এখানে এসেছেন বলছেন। যুবসাথী প্রকল্প যদি কোনো সুরাহা হয়, পরিবারের পাশে দাঁড়াতে পারে। হ্যাঁ, একটা বোন আছে, মা আছে, আমরা 3 ভাই আছি। হ্যাঁ, আমাদেরও তো সংসার চালাতে হবে। সুদীপ্তদা কি বলবেন? সুদীপ্ত গুহ। দেখুন, আমি আপনাকে এর হিসাবটা বলি। প্রথম কথা হচ্ছে যে 2,15,00,000 লোককে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দিতেন। তো এরা এবং এদের হাজবেন্ডরা যদি ভোট দিত তাহলে মমতা ব্যানার্জি 4 কোটি ভোট পেতেন। কিন্তু মমতা ব্যানার্জি গত দুটো ভোটে দেখা যাচ্ছে 2,86,00,000 এবং তারপর বোধহয় কমে গিয়ে 2,74,00,000 মতন ভোট পাচ্ছেন। তার মানে কি যে যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তারা এবং তাদের হাজবেন্ডরা এদের একটা বড় পোর্শন ভোট দেন না, এবং তাদের সংখ্যা মোটামুটি 80 লাখ মহিলা এবং তাদের হাজবেন্ডরা। তাহলে মমতা ব্যানার্জিকে বিকল্প একটা রাস্তা খুঁজতে হবে, যে নতুন ভোটার খুঁজতে হবে। উনি এখানে 5,000 কোটি টাকা মানে এটা দিলেন, বরাদ্দ করলেন 12 মাস 1,500 টাকা করে। তাহলে পার হেড কত, মানে টোটাল কতজন পাবে? 27 লক্ষ, 27.5 লক্ষ। তার মানে প্রতিটি বিধানসভা কেন্দ্রে মোটামুটি দেখা যাচ্ছে 9,000 লোককে উনি এটা দিতে পারবেন। এখন 9,000 লোককে কেন এটা দিচ্ছেন? কারণ উনি দেখছেন এসআইআর এর নাম কেটে গেছে। এসআইআর যে গড়ে 20-30,000 নাম কেটে গেছে, এই ভোটটাকে কম্পেনসেট করতে হবে। তার জন্য এই যে 9,000 লোক প্রতি বিধানসভা কেন্দ্রে, তারা এবং তাদের বাবা মারা যদি ভোট দেয় তাহলে কিছুটা কম্পেনসেট হবে। এবার ঘটনা হচ্ছে, আপনি দেখবেন মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেন তখন প্রথমে উনি পার্মানেন্ট চাকরি বন্ধ করে দেন। প্রত্যেকটা ক্ষেত্রে উনি 1/3, 2/3 প্রফেসর থেকে শুরু করে ডাক্তার সবাইকে দায়ী দেন। এবার ধরুন একজন প্রফেসর প্রথমে বা টিচার তাদের দিলেন 22,000, 20,000। কিছুদিন পর উনি করলেন কি, 100 দিনের কাছ থেকে চাকরি হিসাবে দেখিয়ে 22,000 টাকা 10 থেকে 12,000 নিয়ে এলেন। এবার সৌমিত্রদা যেটা বললেন 8,000 নিয়ে এলেন। তারপর সিভিক পুলিশ 5,000 হলো বিভিন্ন। এখন সেটাও দিতে পারছেন না। উনি যখন সেটা দিতে পারছেন না তখন উনি এখন 1500 নেমে এলেন। এবার 1500তে হচ্ছে কি, অনেক বেশি লোককে দেওয়া যাচ্ছে। উনি যদি 8,000 করে দিতেন তাহলে তো 27 লাখ লোককে দিতে পারতেন না, তাহলে উনি দিতে পারতেন হয়তো 5 লাখ লোককে। সেই জন্য 1500 করে উনি অনেক বেশি লোককে উনি এই ভাতাটা দিলেন ভোটের আগে, এই মানে বেসিক্যালি এই ভোটটা পাওয়ার জন্য। কিন্তু ঘটনা হচ্ছে এতে কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ থাকবে? এর আগে আমার বক্তারা সেটা বলে গেছে, আমি সেটাই গেলাম না। আমি শুধু ম্যাথামেটিক্সটা বললাম যে মমতা ব্যানার্জি কিভাবে ভাবছে, মানে লক্ষ্মী ভান্ডারটা পুরোপুরি ফেল করে গেছে, সেটাকে উনি কম্পেনসেট করছেন এই যুবসাথী দিয়ে। উনি জানেন মহিলারা ওনার এতে মানে মানবে না, মহিলারা ভোট দিচ্ছে না যদি বেকার ছেলেদের মানে খুশি করা যায়। কিন্তু আমার ধারণা বেকার ছেলেরাও খুশি হবে না, তারা বছর পর বছর তারা পরীক্ষা দিচ্ছে। কিন্তু এখানে আমি সুদীপ্তদা একটু থামাচ্ছি আপনাকে। সুদীপ্তদা এবং বিমলদা দুজনেই রয়েছেন ফ্রেমে, দাদাও রয়েছেন, দাদাও বলবেন মাদ্রাসা নিয়ে। আমি একটা প্রতিবেদন আরেকবার শোনাতে চাই। দাদার জন্য চাকরির ফর্ম ফিল আপ করতে এসেছেন বোন নিজেও কলেজে পড়ছে, দাদা গ্র্যাজুয়েট কিন্তু চাকরি না পেয়ে ডেলিভারির কাজ করেন। বোন বলছেন যদি এ রাজ্যে চাকরি না পাই বাইরে চলে যেতে হবে, কি করব। মানে তারাও জানেন কিন্তু তারা এই অপরচুনিটিটা মিস করছেন না। আমি বারবার বলছি না, হয় বিজেপিকে এই মুহূর্তে বড় কোনো ঘোষণা করতে হবে যে বাংলায় এলে আমরা শুধুমাত্র চাকরি দেব, সেটা তো পরে দেখা যাবে। বাংলার মানুষ আর চাকরি নিয়ে ভাবছেও না।
এত বছর বাংলার এই বঞ্চনা এখন আমাদের নর্মালাইজ হয়ে গেছে। সর্ষে ফুল ফুটবে সিঙ্গুরের জমিতে, কারখানা উঠে যাবে, সেখানে ফ্ল্যাট বাড়ি হবে, আমাদের ছেলেমেয়েরা বাইরে চলে যাবে, নর্মালাইজ হয়ে গেছে। বিজেপি যদি এই মুহূর্তে বড় কোনো সংকল্পপত্রে বড় কোনো ঘোষণা না করে হয়তো সমস্যা ক্রিয়েট হবে। আর যদি এই সমস্ত কিছু না করেও এরা যারা এই টাকাটা নিচ্ছে তারা সব টাকা নিলেও কিন্তু ভোট দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাহলে কিন্তু খেলা অন্যরকম হবে। এই বোনের গল্প আপনাদের শোনায়। অ্যাকচুয়ালি আমার দাদা আছে, তো ওরা একটা প্রকল্পের কথা গিয়ে বলে এসছে, কোয়ার্টারে থাকে তো ওরা বলে এসছে যে যুব প্রকল্প এরকম টাইপের কিছু, তো ওরারই ফর্মের জন্য এসেছিলাম। ও গ্র্যাজুয়েশনটা ওর কমপ্লিট হয়েছে। না, হ্যাঁ ও তো খুঁজছে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ডেলিভারি করেও, মানে গ্র্যাজুয়েশনের পরেও তো ডেলিভারি করেন। হ্যাঁ মাঝে মাঝে তো ওগুলোই করতে হয়, এখন কিছু তো করার নেই না, সার্ভাইভ তো করতে হবে। দাদার জন্য কি চাইবেন একজন বোন? যদি ভালো চাকরি পেয়ে যায় এটাই তো সব বোন মানে আশা করে, যে নিজেও চাই যে আমার দাদার সাথে সাথে আমিও যেন একটা ভালো জায়গায় চাকরি করি। হ্যাঁ হ্যাঁ, আমি কলেজে পড়ছি। কদিন পর তার মানে গ্র্যাজুয়েট হবেন। আপনি কি চাইছেন এই রাজ্যে ১,৫০০ টাকা নাকি? না, আমি চাইছি যে চাকরির কর্ম ব্যবস্থা কিছু হোক, তাতে সবারই মানে ভালো হবে। এখানে যদি কর্মসংস্থান না হয় তখন তো বাইরে যেতেই হবে, কিছু করার নেই। বিমলদা, আপনার প্রতিক্রিয়া নিতে চাই, মানে এটা কিন্তু একেবারে অন্য একটা স্পেকট্রাম খুলে যাচ্ছে। না ময়ূক, মানুষের আসলে বিশ্বাসটা হারিয়ে গেছে। ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের এই তৃণমূলের দুঃশাসন, ওটাও দুঃশাসন এটাও দুঃশাসন, এগুলোতে মানুষ যে এখানে কাজ পাবে সেই বিশ্বাসটুকু হারিয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির লক্ষ্য সেই বিশ্বাসটা ফিরিয়ে আনা। কারণ আমরা বারবার মানুষকে বলছি ভারতীয় জনতা পার্টি কিন্তু ডাবল ইঞ্জিন সরকার এখানে প্রতিষ্ঠিত হলে সে এখানে ইনভেস্টমেন্ট আনবে, যত ইনভেস্টমেন্ট আসবে তত চাকরি হবে। এই সরকার হচ্ছে সিভিকপন্থী, কারণ সিভিক ভলেন্টিয়ার, পার্ট টাইম, এদের কন্ট্রোল করাটা সহজ। ভারতীয় জনতা পার্টি কিন্তু মানুষকে স্থায়ী চাকরি দিতে চায়, তার হাতে কাজ তুলে দিতে চায়। মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবারে কেন্দ্রীয় সরকার যে বাজেট করেছে, আমি শুধু একটা কথা উল্লেখ করব, দুর্গাপুরকে কেন্দ্র করে যে একটা শিল্পের স্বপ্ন দেখানো হয়েছে সেটা কখনোই সম্ভব নয় যদি তৃণমূল থাকে। পুরো একেবারে মানে কি বলবো, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে শুরু করে উড়িষ্যার পারাদ্বীপ থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত বিশাল এলাকার যে শিল্পোন্নয়ন, যে অর্থনৈতিক কার্যকলাপ, সেটা বুঝবে, এর মানে বুঝবে পশ্চিমবঙ্গে যারা চালায়, এটা একমাত্র বিজেপি বুঝতে পারবে। লক্ষ লক্ষ লোক কাজ করতে পারবে। সুদীপ তো আরো ভালোভাবে বলতে পারবে, কারণ সে এই বিষয়গুলো অনেক বেশি চর্চা করে, ইন্ডাস্ট্রিতে থাকে, আমি তো সাধারণ একজন অধ্যাপক। ফলে বিজেপি কিন্তু এই দিকে নিতে চায়, মানুষকে কাজ দিতে চায়, কাজ, স্থায়ী ইনকাম, ১,৫০০ টাকা ১,০০০ টাকার ভাতা নয়। আমি যে নিচ্ছে নি, আমরা সবাইকে বলছি যান অ্যাপ্লাই করুন, এটাকে স্থায়ী ভাববেন না। বিজেপি কিন্তু আপনাকে স্থায়ীভাবে ভালো কাজ দিতে চায়। বিজেপিকে মাদ্রাসার যারা শিক্ষক, যারা কর্মচারী, যারা চাকরি প্রার্থী, তাদের হয়েও ভাবতে হবে, কারণ বিজেপি বলে সবকা সাথ সবকা বিকাশ। এবং এটাও রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে এই লড়াইয়ে এই ছবিগুলো দেখিয়ে এসছে। মাদ্রাসার ছেলেমেয়েরাও ভালো নেই, তাদেরকেও হয়তো এরপরে বলতে হবে যে ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিদি ৫০ টাকা করে দিচ্ছেন প্রতিদিন, ১,৫০০ টাকা, চুপ করে যাই। দিদি জগন্নাথ মন্দিরও করছেন, দিদি আমাদেরও জিনিসপত্র করছেন, চুপ করে যাই। কিন্তু সত্যিই কি আমরা এই যে কথায় কথায় আমরা বলি উন্নত, আমি গুজরাটের সংখ্যালঘু যারা রয়েছেন তাদের পকেটে যে পরিমাণ টাকা, তাদের ছেলেমেয়েরা যেভাবে IAS IPS হচ্ছে, বা আসাদুদ্দিন ওয়েসিকেও জিজ্ঞেস করেছিলাম বেলডাঙায় কেন একটা সেমিকন্ডাক্টর হাব হবে না, হোক না, মন্দির মসজিদ গুরুদ্বারা সব হোক, হায়দ্রাবাদেও হয়, কিন্তু হায়দ্রাবাদে ভাইজ্যাকের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর হাবটাও হয়। আমাদের বাংলায় আমরা কি সত্যিই পিছিয়ে থাকছি? মাদ্রাসার দাদা দিদিরা কি বলছেন একবার শুনবো, এবং তারপর যাব ইজাবুল আনওয়ার সাহেবের কাছে, মাদ্রাসা চাকরি প্রার্থী। আগে শুনি। আজই প্রতিশ্রুতি রাখতে পারে না, বলেছিল ২৩৫টা মাদ্রাসাকে মাদ্রাসাকে অ্যাডেড করে দেবো ২০২১ সালে বলেছিলেন, কিন্তু ভঙ্গ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী ভঙ্গ কথাবার্তা বলেন, ও সংখ্যালঘুকে পঙ্গু করার জন্য চেষ্টা করছেন। উনি যদি লাল ঘরে বসে থেকে আমি করতে পারেন, আমরা লাল ঘর থেকে নামিয়ে দেবো, রাজপথে নামিয়ে দেবো মুখ্যমন্ত্রীকে। এই সম্বন্ধে আমাদের
করেছে। আর কত বঞ্চনা, আর কতদিন আমাদের ফুটপাতে পড়ে থাকতে হবে, আর কত রক্ত দিয়ে চিঠি লিখতে হবে, আর কত রক্ত লাগবে, আর কত সংখ্যালঘুদের লাশ লাগবে, তাহলে এই মাদ্রাসাগুলোর শিক্ষা বাঁচবে, এই মাদ্রাসাগুলো বাঁচবে, এই মাদ্রাসার শিক্ষকদের কনফার্মেশন হবে, এই 235 আনএডেড মাদ্রাসা এডেড হবে। আমরা এই দাবি এই মুখ্যমন্ত্রীর কাছে রাখতে চাইছি। ইজাবুল সাহেব কি বলবেন? গোটা বাংলার মানুষ আজকে শুনছেন আপনাদের এই লড়াইটা। আপনারা তো চুপ করে যেতে পারেন, আপনারা তো 1,500 টাকা যদি ভাতা ঘোষণা করে দেয় চুপ করে গেলেই হয়, কেন আপনারা রাস্তায় নেমে আছেন? নমস্কার, আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আর বাংলা চ্যানেলকে এবং আমি ময়ূক স্যারকে। আমাকে একটু 2-1 মিনিট সময় দেবেন প্লিজ। মানে অধীর আগ্রহে অনেক প্রতীক্ষায় আজকে এই প্রোগ্রামটায় এসেছি এবং অনেকক্ষণ ধরে শুনছি। আমি এইটুকুই বলতে চাইছি যে এই সরকার যখন 2011 সালে ক্ষমতায় আসে, তার আগে তিনি বিভিন্ন জনসভায় ক্ষমতায় আসার জন্য সংখ্যালঘু ভোট ব্যাঙ্কগুলোকে কাজে লাগানোর জন্য বারবার করে বলেছেন যে বিগত বামফ্রন্ট সরকার 34 বছর ক্ষমতায় থাকার ফলেও কোনো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেনি, সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হয়নি। আমি ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের উন্নয়ন করব এবং 10,000 মাদ্রাসা দিব। কিন্তু তিনি ক্ষমতায় আসার পরে 2011 সালে কি করলেন না, 2013 সালে তিনি মাত্র 235টি মাদ্রাসা দিলেন এবং সেটিও কিন্তু আনএডেড মাদ্রাসা দিলেন। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তো আনএডেড মাদ্রাসা চায়নি। কেন তিনি আনএডেড মাদ্রাসা দিলেন? এবং তার সাথে সাথে তিনি কি করলেন, এই মাদ্রাসাগুলোকে আনএডেড দিয়ে এই মাদ্রাসাগুলোর না কোনো বিল্ডিং এর পরিকাঠামো ডেভেলপমেন্ট করলেন, না শিক্ষকদের কোনো কনফার্মেশন দিলেন, না মাদ্রাসার শিক্ষকদের বেতনের আওতায় আনলেন, না ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে তাদের কোনো মিড ডে মিল সহ সরকারি সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসলেন। দীর্ঘ লড়াই হলো 9 বছর ধরে। 2021 সালে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বললেন এই 235টি আনএডেড মাদ্রাসাকে আমি অ্যাডেড করে দিলাম। কিন্তু আমরা কি দেখলাম, 2021 সালে মুখ্যমন্ত্রী অ্যাডেডের নাম করে ঘোষণা করার পরেও তিনি কিন্তু সাম্মানিক চালু করলেন। আমরা সংখ্যালঘু মাদ্রাসার শিক্ষকরা আমরা তো সাম্মানিক চাইনি, আমরা তো ভাতা চাইনি, আমরা তো চেয়েছিলাম এই শিক্ষিত সমাজে পশ্চিম বাংলার বুকে সংখ্যাগুরু যারা আমাদের ছাত্রছাত্রী বা সম্প্রদায় আছে তাদের সাথে সংখ্যালঘু যারা আমাদের ছেলে মেয়ে আছে তারাও বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হবে এবং তারাও বিভিন্ন সেক্টরে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু কেন তাদেরকে আনএডেড দেওয়া হলো? এই লড়াই করার পরে আমাদের 2021 সালে ভাতা চালু করা হলো। এর তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা। এরই প্রতিবাদে দীর্ঘ 6 বছর ধরে লড়াই করছি, বিভিন্ন দপ্তরে গেছি, বিভিন্ন নবান্নে গেছি আমরা, কিন্তু বারবার বলা হয়েছে ভোট আসলে মাদ্রাসাগুলোকে অ্যাডেড করা হবে। আজও অ্যাডেড হলো না। 2011 সালের আগে পশ্চিম বাংলায় 612টি অ্যাডেড মাদ্রাসা ছিল, আজও 612টি আছে, একটিও বাড়েনি। এই প্রশ্ন আজকে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি। তার সাথে সাথে আজকে বলতে চাই আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে আমাদেরকে আন্দোলনে বসতে হয়েছে। আজকে 2 মাস ধরে আমরা সিটি সেন্টারে আন্দোলন করছি। একজন সরকারের কোনো মন্ত্রী কোনো প্রতিনিধি আজ অবধি আমাদের সেই সিটি সেন্টারে অবস্থান কর্মসূচি আন্দোলন মঞ্চে যায়নি। আমরা এর প্রতিবাদ করছি। আপনারা কতদিন ধরে এখানে বসে রয়েছেন? সিটি এই সল্টলেকে আপনারা কতদিন ধরে রাস্তায় বসে রয়েছেন? আমরা আজকে প্রায় 61 দিন ধরে এই সিটি সেন্টারে বসে রয়েছি। আজ অবধি আমাদের সঙ্গে সরকার পক্ষ কোনো বসার ব্যবস্থা করছে না। আমাদের যে দাবিগুলো আছে পুলিশের পক্ষ থেকে কেউ আসেনি, কেউ আসেনি। এটা প্রাইম টাইম সাবজেক্ট হওয়া উচিত। কারণ আপনারা কেন বসে রয়েছেন? সংখ্যালঘু এতজন শিক্ষা প্রার্থী বা চাকরি প্রার্থী, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জানার তো অধিকার রয়েছে। তিনি নিশ্চয়ই এটা জানছেন, তিনি কিছু করতে চাইছেন না। তার মানে আমি বলতে চাইছি যে উনি এই যে 235টি আনএডেড মাদ্রাসাকে নিজে বলেছেন অ্যাডেড করে দিলাম, তাহলে কেন শিক্ষকদেরকে আজকে যোগ্যতা অনুযায়ী তাদের মানদণ্ড অনুযায়ী তারা বিএসসি এমএসসি তাদের কেন সমকাজে সমবেতন হবে না? কেন শিক্ষকদের কনফার্মেশন দেওয়া হবে না? কেন এই মাদ্রাসার ছেলে মেয়েগুলো আজও দুপুরের আহার পায় না, মিড ডে মিল পায় না? কেন এই মাদ্রাসাগুলোর বঞ্চিত শিক্ষকদের আজও বেতন হচ্ছে না? এর প্রতিকার চাইছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে। আমরা তাই এই মুখ্যমন্ত্রীকে আজকে
আমাদের রক্ত দিয়ে চিঠি লিখেছি, নবান্নে সেই চিঠি পাঠিয়েছি, মাদ্রাসা বোর্ডে পাঠিয়েছি। মুখ্যমন্ত্রী আর কি চাই সংখ্যালঘুদের? আমাদের আর ভাতা দিয়ে থামিয়ে রাখবেন না, আমাদেরকে এই অসম্মান, এই বঞ্চনা, এর প্রতিকার চাই, এজাবুল সাহেব, আমি আপনাকে একটা কথা অন্তত বলতে পারি, আমরা সরকার নই, আমরা প্রশাসক নই, কিন্তু আমরা মানুষের কণ্ঠস্বর, এবং এই ছবিগুলো, আপনাদের এই কান্না, আপনাদের এই রাগ, সেগুলো সব আমি দেখাবো। ময়ূক প্রথম দিন থেকে আপনাদের এই কভারেজে ছিল, আজও থাকবে, কিন্তু আমার ভয় লাগছে এখন যে বাংলার মানুষ সত্যিই কি 50 টাকা বা এক মাসে 1500 টাকা তাতেই খুশি? তারা চাকরি চায় না? সংখ্যাগুরু ছেলেমেয়েরা তারা চায় না তাদের ছেলেমেয়েরা আইএস আইপিএস হোক? তারা চায় না বড় বড় কোম্পানিতে তাদের ছেলেমেয়েরা চাকরি পাক? তারা চায় না যে তাদের এলাকাতেও একটা বড় ন্যানো ফ্যাক্টরির মতন বড় কোনো গাড়ির কারখানা হোক? তারা চায় না যে সেক্টর 5 সেক্টর 6-এর মতন ভাঙড়ে, যেখানে মাঝে মধ্যে নাকি বোম পড়ে, এই শওকত মোল্লাকে মুখ্যমন্ত্রী নিজে বলেন সেই শওকত মোল্লার ওখানে একটা বিশাল বড় হাব তৈরি হোক? কেন আমরা শুধু আমাদের এই শিরোনামগুলো করব যে মারছি আমরা, মরছি আমরা, এবার টাকা কামাবো আমরা, টাকা কামানোর ব্যবস্থাও করব আমরা? 1 নম্বর রাজ্য হতে হবে, কিভাবে তার জবাব চায় বাংলা নেতাদের থেকে। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH